আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল সংবাদে। সংবাদ স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটিতে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া বিলম্বিত, দেশের পথে ডাক্তার জুবাইদা রহমান। ফেব্রুয়ারির নির্বাচন নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে বলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা, এসপি সহ ৬৪ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। এবং তীব্র শীতে পাবনার চরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র বিতরণ, সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। তবে তার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক দল। নেত্রীর খোঁজ নিতে হাসপাতালে ভিড় করছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। লন্ডন থেকে যাত্রা করে দেশের পথে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সকাল 10:35 তাকে বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডনে নেওয়ার কথা ছিল। তবে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি দেখা দেয় শুক্রবার রাতেই লন্ডন যাত্রায় বিলম্ব ঘটে। বিএনপি জানিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ঢাকায় পৌঁছে বেগম জিয়াকে লন্ডনে নেয়ার উদ্যোগ নেবেন। বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেয়ার খবরে বৃহস্পতিবার সারাদিন হাসপাতালের সামনে ভিড় করেন দলের নেতাকর্মীরা। আমাদের মাঝে ছিল তো এখন যাওয়াটাই আমাদের কাছে খুব একটা কষ্টকর। তা আল্লাহ উনারে সুস্থ করিয়া এই দেশে আনুক, উনি আবার ফিরে আসবেন, আমাদেরকে নেতৃত্ব দিবেন। আমরা ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। 18 কোটি মানুষের দোয়া এবং প্রার্থনায় আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারও আমাদের মাঝে সুস্থতা সহিত ফিরিয়ে দিবেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানাতে হাসপাতালের সামনে আছেন সহকর্মী রাহুল রায়। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা, তার অবস্থা ও চিকিৎসা কার্যক্রম নিয়ে আপডেট তথ্য আমাদেরকে জানান। শুক্রবার মধ্যরাতের পর যে কোনো সময় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে লন্ডন উন্নত চিকিৎসার জন্য। সেটি জানানো হয়েছিল শুক্রবার বিকেলে দলের বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য এজেন্ট জাহিদ হোসেন, এবং পরবর্তীতে কিন্তু গুলশানের সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই তথ্য জানান। কিন্তু আমরা রাতেই আমাদেরকে বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয় যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা কারিগরি ত্রুটির কারণে আসতে দেরি হচ্ছে, এবং আমাদেরকে বলা হয়েছিল যে সেটি রওনা হলে আমাদেরকে জানানো হবে। আমরা সারা রাত কিন্তু এবার কেয়ারেই ছিলাম এবং বিভিন্ন বুলেটিনে আপনাদেরকে আপডেট করেছি। আমাদেরকে এখনো জানানো হয়নি যে সেই এয়ার অ্যাম্বুলেন্স রওনা দিয়েছে কিনা। কাজে এখন আসলে বলা যাচ্ছে না যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঠিক কখন এসে পৌঁছবে। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী পত্নী ডাক্তার জুবাইদা রহমান কিন্তু লন্ডন থেকে রওনা হয়ে গেছেন। আমরা যতদূর জানি যে বাংলাদেশ সময় রাত 12টার কিছু পরেই তার ফ্লাইটটি ছেড়ে এসেছে লন্ডন থেকে, অর্থাৎ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটা অবতরণ করবেন হয়তো 3-4 ঘন্টা পরে। তো
কিন্তু যদি এয়ার অ্যাম্বুলেন্স না আসে সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়াটা মুশকিল এবং নিয়ে যাওয়া যাবে না, সেটি তো তার শারীরিক অবস্থা থেকে বোঝা যাচ্ছে। এখন আসলে আমরা অপেক্ষা করছি কখন আমাদেরকে জানানো হবে যে এয়ার অ্যাম্বুলেন্সটি কখন এসে পৌঁছবে কিংবা রওনা দিয়েছে কিনা। এরপরে কিন্তু আসলে বলা যাবে যে তার লন্ডন যাওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে কিংবা তারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমাদেরকে এখনো কিছু জানানো হয়নি। আর তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু গতকাল বিকেলেই অর্থাৎ শুক্র বা বৃহস্পতিবার বিকেলেই তার ব্যক্তিগত চিকিৎসক তাকে রেজিডেন্ট জাহিদ হোসেন জানিয়েছিলেন যে তার অবস্থা অপরিবর্তিত, কিন্তু রাতে কিংবা আজকে ভোরে এখন পর্যন্ত এবং খালেদা জিয়ার চিকিৎসক কিংবা দল থেকে আমাদেরকে আর আপডেট কিছু জানানো হয়নি। আমরা অপেক্ষা করছি যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কোনো খবর তারা আমাদেরকে দেয় কিনা। অনিকা, ধন্যবাদ রাহুল আপনাকে। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী নির্বাচন হবে যারা 100 বছরের পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার নির্বাচন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে পুলিশ সুপার সহ 64 জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। দৈব চয়নের ভিত্তিতে কর্মকর্তাদের বদলি করার বিষয়ে জানান প্রধান উপদেষ্টা। দৈব চয়নটি এসছে যেন নিজেকে এর থেকে দূরে রেখে ফেলতে পারে। আমরা যে কজনই এদের সঙ্গে শরিক ছিলাম তাদের কারো কোনো রকমের বায়াস এটার মধ্যে না ঢোকে। আমরাও ভাবি না যে এর জায়গায় এখানে হবে, ওর জায়গায় এখানে হবে, কিন্তু একটা চ্যালেঞ্জ সৃষ্টি করে। শুরুতেই একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা নেবার জন্য মানসিক প্রস্তুতি দরকার। এটার ফলে আশা করি এই কষ্টের মধ্যেও সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার একটা মনোভাব তোমাদের মধ্যে জেগে উঠবে যে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। গণঅভ্যুত্থানে অংশ নেয়া 10ম শ্রেণীর এক শিক্ষার্থীর কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন অধ্যাপক ইউনূস। আনাজ একজন শহীদ বালক, সে 10ম শ্রেণীর ছাত্র ছিল, সবার মনে আছে, সবাই দেখেছে তার চিঠি। সে মিছিলে যোগদান করবে, মাকে বলছে আমি স্বার্থপরের মতো বসে থাকতে পারবো না, যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও। সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে। ভূমিকম্পের সঙ্গে নির্বাচনকে তুলনা করে প্রধান উপদেষ্টা বলেন, ঝাঁকুনি আসবে কিন্তু দেশটা ঠিক রাখতে নির্বাচন হতে হবে। এই যে নির্বাচন এটা বিল্ডিং কোড তৈরি করার সুযোগ, যে আমাদের যে সমাজটা তৈরি হবে তার বিল্ডিং কোডটা কি হবে। যত বড় ঝাঁকুনি আসুক এটাকে নাড়াতে পারবে না। এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে, যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য। এটা শুধু 5 বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না, এটার একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট। পুলিশ কর্মকর্তাদের নিজেদের মধ্যে ভালো প্রতিযোগিতা করার পরামর্শ দেন অধ্যাপক ইউনূস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সে নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন তা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানবো নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার ভোটারদের কথা। আমরা এমন একজন সংসদ সদস্য চাই আমাদের এই আসনের জন্য, যে কিনা সংসদে দাঁড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অধিকার আদায় করে আনতে পারবে। আমি চাই সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক, সুষ্ঠুভাবে ন্যায়পরায়ণ একজন সরকার ক্ষমতায় আসুক, যাদের মাধ্যমে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হবে এবং যাদের আকীদার মধ্যে কোনো ত্রুটি নাই, সঠিক কোরআন সুন্নাহর আকীদা যার মধ্যে আছে এবং সৎ ভিত্তিতে বিনা স্বার্থে জনগণের স্বার্থে দেশের জন্য উন্নতির জন্য কাজ করবে, এমন একটা সরকার ক্ষমতায় আসুক, এটা আমি চাই। আমরা আওয়ামী লীগও বুঝি না, বিএনপি বুঝি না, কোনো কিছু বুঝি না। আমরা চাই যে ভালো একজন সরকার আসুক, এ দেশটারে সুন্দর ঠিক চালাক। যেই দলই আসুক
যে নির্বাচনে যেই আসুক আমাদের দেশটা যাতে সুন্দর হয়, আমরা যারা জনগণ আছি আমরা যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারি। সুষ্ঠু একটা নির্বাচন চাবো, কারণ নির্বাচন হলেই কিন্তু একটা ভয় কাজ করে, এই না মারামারি হয়, এই না কিছু হয়, এরকম যাতে কোনো নির্বাচন না হয়। আর আমরা যারা নারীরা আছি তাদের যাতে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, আমরা যারা নারী উদ্যোক্তা আছি আমাদের জন্য যাতে আপনারা কিছু করতে পারেন, সেই হিসাবেই বলবো নির্বাচনটা যাতে অনেক সুন্দর হয়, এটাই হবে সরকারের কাছে আমার দাবি। দেশে একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা। নির্বাচন হইলে আমাদের দেশের যে আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি বা বড় পর্যায়ে যারা ব্যবসায়ী আছে, মনে করেন হেঁটে হওয়া মানুষগুলো আছে, কৃষক আছে, আবার বিদ্য বনিতা, সবার একটাই দাবি যাতে গ্রহণযোগ্য একটা সুষ্ঠু নির্বাচন হয়। সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার জন্য আমরা সবাই আশাবাদী। সাধারণ মানুষের উপকারে যে আসে, মানুষের দ্বার প্রান্তে যারা আসে, যে জনগণের সুখে দুঃখে পাশে থাকে, এলাকার উন্নয়ন, এগুলোই আমরা চাই যারা করতে পারে। এগুলো এমন একজন এমপি চাই। এবারে অন্যান্য সংবাদ। জেকে বসা শীতে চরম ভোগান্তিতে উত্তরের জনপদ। হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর শীতজনিত রোগে স্থবির পাবনার জনজীবন। এমন পরিস্থিতিতে জেলার দুর্গম ঢালার চরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। মানবিক সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোয় সাধুবাদ বিশিষ্টজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহেদ রনির রিপোর্ট। কাকভরেও কর্মব্যস্ত জাফরগঞ্জ ঘাট। কুয়াশা ভেজা সকালে যমুনাপাড়ের সূর্যোদয় যতটা স্নিগ্ধ, নদী পেরিয়ে পাবনার প্রান্তিক জনপদ ঢালারচরের জীবন জীবিকা ততটাই দারিদ্র্য, রোগ শোক আর প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত। বিচ্ছিন্ন জনপদে স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের অভিযাত্রা। হাল আমলের আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিপরীতে এখানকার প্রধান অবলম্বন সাবেকি ঘোড়ার গাড়ি কিংবা সীমিত পরিসরে চলা মোটরসাইকেল। শুষ্ক মৌসুমে কৃষি আর বর্ষায় মৎস্য আহরণই এখানকার জীবিকার প্রধান অবলম্বন। পৌষের আগেই জেকে পোষা শীতে এই জনপদে দুর্ভোগ যেমন বাড়িয়েছে, তেমনি প্রাদুর্ভাব বেড়েছে শীতজনিত রোগ ব্যাধি। এমন বাস্তবতায় হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে খুশি চরবাসী। অসুস্থ ছিলাম, ডাক্তার দেখা ওষুধ নিছি আর কম্বলও পাইছি, অনেক খুশি হয়েছি। আমরা চর এলাকার মানুষ, ডাক্তার নাই, আমরা অসুস্থ ছিলাম, ডাক্তার দেখাইয়া ওষুধ পাইছি, কম্বলও পাইছি, অনেক খুশি হয়েছি। কম্বল পাইছি, ওষুধ পাইছি। শীতের দিনে গরিব মানুষ হিসাবে আল্লাহ দিলি বেটাকে দোয়াই ভালোই পাইছি, এইটাই পাই কোহানি। আমরা এই শীতে কম্বল এবং ওষুধ পাই আমরা খুব খুশি। গ্যাসের জন্য আর প্রেশারের জন্য, ব্যথার জন্য, মাজার ব্যথা, গিরে গিরে ব্যথা, জ্বর আসে রাইতে, ঠান্ডা কাশ, গিরে গিরে ব্যথা, তার জন্য ওষুধ দিছে। শ্বাসকষ্টের সমস্যা, আমার সমস্যা, ডাক্তার দেখাইছি, ওষুধ দিছি, তাতে আল্লাহ দেখি কি করে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। অসহায় দুস্থ চরবাসীর মাঝে সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ করলাম এবং রোগীদেরকে বিনামূল্যে ঔষধ দিলাম এবং চিকিৎসাপত্র দিলাম। এটা দিতে পেরে আমাদের নিজেদের কাছে খুবই ভালো লাগছে। বাস্তবতা বলছে কেবল সাময়িক সহায়তা নয়, ঢালারচরের মতো প্রান্তিক জনপদের জীবনমানের টেকসই উন্নয়ন নিশ্চিতে দরকার রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ। মোশাহিদ রনি, চ্যানেল আই। সম্প্রতি দেশজুড়ে ঘন ঘন ভূকম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত সাধারণ মানুষ, বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন 21শে নভেম্বরের বড় ভূমিকম্পের পর অনেকগুলোই আফটার শকের অংশ। ভূমিকম্পের উৎস ইন্দো বার্মা মেগা থ্রাস্টে এখনও বিপুল পরিমাণ শক্তি জমা আছে উল্লেখ করে এই বিষয়ে আতঙ্কিত না হয়ে এখন থেকে সতর্ক থেকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দেশে গত 21শে নভেম্বরের ভূমিকম্পে 10 জনের প্রাণহানির পর পরবর্তী 7 দিনে 5 বার ভূকম্পন অনুভূত হয়। ঘন ঘন এই ভূকম্পন মানুষের মনে আতঙ্কের জন্ম দিয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন দেশের দুটি প্রধান ফাটলরেখার একটি হল ডাউকি ফাটলরেখা ও দুটি বড় টেকটনিক প্লেট একে অপরের নিচে চাপ দেওয়ার কারণে তৈরি হওয়া ইন্দো বার্মা মেগাথ্রাস্ট।
এর বাইরে সীতাকুণ্ডের উপকূলীয় ফাটলরেখা, মধুপুর, শাহজি বাজার, জাফলং ও কুমিল্লা ফাটলরেখা রয়েছে। এছাড়া ধুবড়ী ও ময়মনসিংহের দুর্গাপুরে দুটি ব্লাইন্ড ফল্টের কথাও বলছেন বিশেষজ্ঞরা। একটা হচ্ছে ডাউকি ফল্ট আর একটা হচ্ছে সাবডাকশন জোন। যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে এই শক্তিটা 8.2 থেকে 9। পৃথিবীর অন্যান্য সাবডাকশন জোনে যেটা দেখা গেছে যে পরিমাণ শক্তি জমা হয়ে থাকে তার 65 থেকে 80% শক্তি একবারে হঠাৎ বের হয়ে যায়। খাত হতো তাহলে কিন্তু আফটার শক 1 বছর পর্যন্ত চলতে পারতো, কিন্তু এটা যদি 5.7 আমার মনে হয় আর 2-1 দিন হয়তো হতে পারে, নাও হতে পারে। বাট মোটামুটি আর্থকুয়েকের যে এই এখনকার যেই কি বলা উচিত সাইকেলটা, সেটা হয়তো থমকে যাবে আর কয়েকদিনের মধ্যে। ছোট ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের ঝুঁকি কমাবে কিনা এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন এটি বড় ভূমিকম্পের ঝুঁকিকে অতটা প্রভাবিত করবে না। ছোট ছোট ভূমিকম্প যেটা হচ্ছে সেটা কি বড় ভূমিকম্পের আলামত, না এটা আস্তে আস্তে বড় ভূমিকম্পের আপনার সম্ভাবনাটাকে কমিয়ে দিচ্ছে? সেদিন যে ভূমিকম্পটা হলো এবং তারপরে যে আফটার শক হলো 2 দিন এবং আরো 2 দিন গ্যাপ দিয়ে টোটাল শক্তিটা যদি আপনি যোগ করেন তাহলে যে পরিমাণ শক্তির জমা হওয়ার কথা আমরা বলছি তার তুলনায় ওটা কত পার্সেন্ট, ওটা হিসাব করেছে 1%। 4 নিচে খুব একটা ক্ষতি করে না। 5 মাত্রার ভূমিকম্প হচ্ছে হিরোশিমা নাগাসাকিতে একটা অ্যাটমিক বোম তার সমান এনার্জি। 4 হচ্ছে তার থেকে 32 গুণ শক্তি কম। 6 হচ্ছে 5-এর থেকে আবার 32 গুণ শক্তি বেশি, মানে প্রত্যেক 1 মানে 32 গুণ। তার মানে আপনার 4 থেকে যদি 6 হয় তার মানে কিন্তু প্রায় 1024 গুণ বেশি। তার মানে এটা মাটির তল হয়ে দেখে আমরা বুঝি না, কিন্তু ভূমিকম্প কিন্তু হিউজ শক্তি। একটা মানে 1 মানে হচ্ছে 32 গুণ শক্তি বেশি হয়। তার মানে একটা 4-এর যেই ধ্বংসের ক্ষমতা 5-এর ধ্বংসের ক্ষমতা তার থেকে অনেক গুণ বেশি। ভূমিকম্পে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করতে সরকার ও অংশীদারদের আশু পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবারে বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্যগাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের ২য় পর্ব থাকছে আজ। মেজর রফিকুল ইসলাম বীরুত্তমের লক্ষ প্রাণের বিনিময়ে বই থেকে জানা যায় ২৫ মার্চ রাত থেকেই চট্টগ্রাম ও আশেপাশের এলাকা ছিল সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্য ও সাধারণ মানুষের দখলে। সময়ের সাথে সাথে পাকিস্তানি হানাদারদের সাথে যুদ্ধ তীব্র হতে থাকে। ২৫ এবং ২৬ মার্চ ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর বাঙালি সেনারা যেসব হানাদার সেনাদের বন্দী করে রেখেছিল সেখানেও আকাশপথে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। ফলে পাকিস্তানিদের বোমায় পাকিস্তানি সৈন্যদের মৃত্যু হয়। এর মধ্যেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। লক্ষ প্রাণের বিনিময়ে বই থেকে জানা যায় মার্চের যুদ্ধে পাকিস্তানি হানাদাররা একই সাথে আকাশ, নৌ এবং স্থলপথে গোলাবর্ষণ বাড়াতে থাকে। সম্মুখ যুদ্ধে পাকিস্তানি হানাদাররা পেরে উঠতে পারেনি, কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র না থাকায় হানাদাররা বিমান হামলা চালাতে থাকে। দেশের শ্রেষ্ঠ সন্তানেরা তারপরও প্রাণপণে লড়াই করে গেছেন। গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার পর বেয়নেট দিয়ে স্থলভাগের হানাদারদের সাথে মুখোমুখি যুদ্ধ করেন বাঙালি সেনারা। মুজিবনগর সরকার গঠনের পর ১১ জুলাই সামরিক কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে ভাগ করা হয় ১১টি সেক্টরে। আর এই ১১টি সেক্টরের প্রথম সেক্টর ছিল বৃহত্তর চট্টগ্রাম জেলা, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার ফেনী মহকুমার মুহুরী নদীর পূর্ব পার পর্যন্ত। ৬ ডিসেম্বর ফেনীকে মুক্ত করার পর ক্যাপ্টেন জাফর নির্দেশ পান চট্টগ্রামকে মুক্ত করার। ১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা অবস্থান নেন চট্টগ্রামের হাটহাজারী থানায়। একদিনের মধ্যেই মুক্ত হয় হাটহাজারী, যার বিশদ বর্ণনা রয়েছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তমের
মুক্তিযুদ্ধে বাংলাদেশ বইয়ে। 16 ডিসেম্বর বাঙালির বিজয় এলেও চট্টগ্রামে পাকিস্তানি হানাদাররা আত্মসমর্পণ করে 17 ডিসেম্বর। মুক্ত হয় মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা চট্টগ্রাম। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দুদিনের সফরে এখন ভারতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দিল্লির পালাম বিমান ঘাঁটিতে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম রুশ প্রেসিডেন্ট ভারত সফরে গেলেন। বিমান থেকে নামার পর রুশ প্রেসিডেন্টকে জড়িয়ে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। শুক্রবার দুই নেতার মধ্যে বৈঠকের পর রাষ্ট্রপতি ভবনে রুশ প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে পুতিনের। সফরে ভারত থেকে পরিচালিত রাশিয়ার নতুন একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট পুতিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজনে রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করবেন তিনি। সফরে ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। শুক্রবার রাতে সফর শেষ করে পুতিন ভারত ত্যাগ করবেন। এবার কৃষি সংবাদ। যশোরের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী ধান। সকাল হতেই কৃষক ছুটছেন জমিতে। কেউ কাঁচা ধান রোদে দিচ্ছেন, কেউ মাড়াই মেশিন চালাচ্ছেন, আবার কেউ গোলায় তুলছে নতুন মৌসুমের ফসল। আমন কাটার ভরা মৌসুমে জেলার সব উপজেলাতেই ব্যস্ত কৃষক। তবে ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম নিয়ে হতাশ তারা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী জেলায় মোট আমন জমির প্রায় 70% ধান ইতিমধ্যে কাটা হয়েছে। ফলে ধান চালার শব্দ, ধানের চাতালে রোদ লাগানোর দৃশ্য আর নতুন ধানের গন্ধে গ্রামের পরিবেশে নেমে এসেছে উৎসবের আমেজ। চাষিরা বলছেন বাজারে নতুন আমন ধান মন প্রতি 1250 থেকে 1300 টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো অঞ্চলে দাম আরও কম। আমরা 51 ধান লাগাইছি, 51 ধান খুব ভালো হয়েছে, মন ধান হয়েছে, শত কাটাই পর্যাপ্ত পরিমাণ ভালোই, কিন্তু ধানের ন্যায্য মূল্য কৃষকরা পায় না। সার মাটি তেলের যে খরচ, তা আমরা 1500 টাকা 1600 টাকা হলেই আমরা চাষা বেঁচে থাকতাম। আপাতত বাজারে ধানের দাম কম হলেও সামনে কৃষক কাঙ্ক্ষিত দাম পাবেন বলে জানায় কৃষি বিভাগ। আমন আবাদ মোটামুটি সন্তোষজনক ছিল। কিছু সংখ্যক জমিতে অতিবৃষ্টির কারণে আবাদ করা সম্ভব হয়নি, কিন্তু এখন আবার আমন কর্তন চলছে। কৃষকরা পার হেক্টর জমিতে অনেক বেশি উৎপাদন পাচ্ছে, যার ফলে আমাদের সামগ্রিক উৎপাদন কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হবে। যশোরের চলতি মৌসুমে মোট 1,33,970 হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। নদীতে ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার নদী তীরবর্তী জনপদ। তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর অন্তত 16টি স্থানে ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে 3 শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কার্যকর উদ্যোগের অভাবে সংকট দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ফারুক হোসেনের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। তিস্তা ও যমুনার ভাঙনে ধসে গেছে পানি উন্নয়ন বোর্ডের প্রতিরোধ ব্যবস্থা। সর্বস্ব হারাচ্ছেন ফুলছড়ির উড়িয়া ও রতনপুর এবং সুন্দরগঞ্জের হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নের কমপক্ষে 12টি গ্রামের হাজারো মানুষ। সহায় সম্বল রক্ষায় বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন আতঙ্কিত বাসিন্দারা। এইভাবে চলে আমরা কি করি, খাবো কি না করব, কোথায় যাব, কি আমার কোনো ইচ্ছা নেই। একদিকে ফসলহানি, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি নদী পাড়ের বাসিন্দাদের জীবনকে করেছে কঠিন থেকে কঠিনতর। পানি বোর্ড আইসি খালি মাপে হে করে সে করে, আইসপি কাজকর্ম করতে আছে, আমার জমি যাওয়া আসে। ভাঙন রোধে প্রকল্প গ্রহণ সহ প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রজেক্ট অলরেডি অনুমোদন হয়েছে এবং সেটা হচ্ছে দরপত্র মূল্যায়ন পর্যায়ে রয়েছে। দরপত্র মূল্যায়ন হলে সেখানে আমরা 5টি গ্রয় নির্মাণ করা হবে। আশ্বাসে সীমাবদ্ধ না থেকে বেঁচে থাকার অবলম্বন রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগের দাবি ভাঙন কবলিতদের। আফরোজা হাসি,
প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটিতে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া বিলম্বিত, দেশের পথে ডাক্তার জুবাইদা রহমান। ফেব্রুয়ারি নির্বাচন নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে বলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা, এসপি সহ ৬৪ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। এবং তীব্র শীতে পাবনার চরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ, সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।